আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। 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 ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত লেটে জয়েন করতেছো কেন? 4 মিনিট অলরেডি হয়ে গেছে, পার হয়ে গেছে। দেখো আমরা এখন ক্লাস শুরু করে যাক, কারণ অলরেডি 5 মিনিট চলে গেছে। কারণ এখানে তো টাইম আমার লিমিটেশন আছে, আবার কেটে যাবে 40 মিনিট হলেই। তখন কথা হলো যে গত ক্লাসে তোমাদেরকে আর্গুমেন্ট শেখাইতেছিলাম, প্রায় শেষ হয়ে গেছিল, কিছুটা বাদ ছিল। তো ওখানে আর্গুমেন্ট যে বিষয়টা ছিল, তোমাকে বলছিলাম যে আর্গুমেন্ট মানে একটা জটিল সংখ্যা। মনে করো যে এটা নিলাম, এখানে জটিল সংখ্যা আছে, তার মানে এই জটিল সংখ্যাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই বলবো কি আমরা আর্গুমেন্ট। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটার নাম দিই, ধরলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এখানে এটুকু হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো তোমাকে বলছিলাম এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কাল্পনিক অংশ, যেটা মিলিয়ে হয় জটিল সংখ্যা। তো এখন কথা হলো যে জটিল সংখ্যাটা যদি মনে করো যে যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেইটাই তো আমাদের ছিল হচ্ছে আর্গুমেন্ট। আর ওখানে তোমাদেরকে দেখাইছিলাম যে মডুলাসটা কি ক্লাসে দেখাইছিলাম, আর্গুমেন্টটাও দেখাইছিলাম। তাই কথা হলো যে যদি মনে করো যে এই যে জটিল সংখ্যাটা এই অবস্থায় না থেকে, এই তো ফার্স্ট কোঅর্ডিনেট, সেক্ষেত্রে দেখাছিলাম যে এই আর্গুমেন্টটা হবে কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। ওয়ালাইকুম আসসালাম। tan ইনভার্স y বাই x এটা হবে এখানকার আর্গুমেন্ট। এর কথা হলো যদি এই জটিল সংখ্যাটা এখানে থাকে, মানে এই কোঅর্ডিনেটে অবস্থান করে, বা এই কোঅর্ডিনেটে অবস্থান করে, এটা কোঅর্ডিনেটে অবস্থান করে, তখন আমাদের কি হবে? তো আমি তোমাদেরকে একটা বিষয় শিখেছিলাম, বিষয়টা হচ্ছে যে দুইটা আর্গুমেন্ট দুইটা বোঝায়, একটা আছে সাধারণ আর্গুমেন্ট আর একটা বোঝায় হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। সেটার মানটা যদি
যে এমন হয় -π থেকে শুরু করে এর মাঝে থাকে, তখন সেটাকে বলি আমরা কি মুখ্য আর্গুমেন্ট। আর এটাও বলছিলাম যে তোমার গত ক্লাসে যে যদি বলা হয় আর্গুমেন্ট বের করো, তাহলে বুঝতে পারবে তোমাকে মুখ্য আর্গুমেন্ট বের করতে বলছে, অর্থাৎ সেটার মানটা -π থেকে শুরু করে পায়ের মাঝে হবে বা পায়ের সমান হতে পারে, এটা হতে পারে। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি মুখ্য আর্গুমেন্ট। আর তোমাকে চাওয়া হলেই, আর্গুমেন্ট চাওয়া হলেই বুঝবে তোমাকে চাওয়া হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট চাওয়া হচ্ছে না। ঠিক আছে, এখন যদি এই জটিল সংখ্যাটা আমাদের ওখানে না থেকে যদি এখানে থাকতো, যদি এখানে থাকতো, এখানে থাকে, তখন আমাদের কি হবে তোমাদের এটা দেখাইছিলাম। তাহলে এক্স এক্স প্রাইম, এটা ওয়াই ওয়াই প্রাইম। তাহলে এখানে যদি থাকে তাহলে এখন খেয়াল করে দেখো যে এখানে আমাদের, তার মানে এখানে জটিল সংখ্যাটা আছে, তাহলে এটা হচ্ছে এক্স, এটা -x, এটা ওয়াই। তাহলে এখন খেয়াল করে তো দেখি এই ঘরটা যদি আসি আমরা, তাহলে 190 190 হওয়ার পরে তারপর হচ্ছে 290 290 হওয়ার পরে আমি যদি বিয়োগ করি তাহলে তো আমরা এটা পাই, মানে এইটুকু বিয়োগ করি। তোমরা যখন ত্রিকোণমিতি শিখছো 9-10-এ, অথবা যখন তুমি হচ্ছে সরলরেখা শিখে আসছো, আমরা যদি বলি তাহলে মনে করো যে এই রেখাটা এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে আছে, থিটা কোণ উৎপন্ন করে আছে, তাহলে আমার এই আর্গুমেন্টটা মানে এই রেখাটাই মনে করো যে আমার জটিল সংখ্যা। এর আছে যে এটা তার ছিল আছে মডুলাস। এখন যদি আমরা বলতে চাই এটা যদি আর্গুমেন্ট বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে দেখো এই যে 190 290 290 হওয়ার পরে আমাদের করতে হবে কি এদিকে থিটা পরিমাণ বিয়োগ করতে হবে। আর থিটা পরিমাণ বিয়োগ করলে আমাদের কি এখান থেকে এখানকার কোণটা পাবো, এখান থেকে এখানকার কোণ পাবো। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে আর্গুমেন্ট মানে হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা তো আর্গুমেন্ট, অর্থাৎ এইটুকু এইটুকু। আর এইটুকু কিভাবে বের করব, এইটুকু বের করবো হচ্ছে আমরা যদি পুরোটা থেকে যদি এইটুকু বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এইটুকু পাই। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে পুরোটা থেকে আমি যদি এইটুকু বিয়োগ করে দিই তাহলে এইটুকু পাই। সেক্ষেত্রে এই কোঅর্ডিনেটে যখন অবস্থান করবে তখন আর্গুমেন্টটা কি হবে, তখন আর্গুমেন্টটা হবে হচ্ছে তোমার পাই মাইনাস থিটা। আর থিটার মানটা কত, থিটার মানটা হবে হচ্ছে পাই মাইনাস থিটার মানটা tan ইনভার্স y বাই x। এই যে tan ইনভার্স y বাই x আমি দেখে আসলাম। তোমরা কি এটা বুঝতে পারছো? গত ক্লাসে আমি অবশ্যই দেখাইছিলাম বিষয়টা। হ্যাঁ, কেউ প্রশ্ন, কেউ কথা বলো। জি স্যার। হ্যাঁ, এখন যদি আমাদের ওটা তো গেল এই কোঅর্ডিনেটের অবস্থানে, এখন যদি সংখ্যাটা জটিল সংখ্যাটা আমাদের এই অবস্থানে থাকে, না বুঝতে হলে বলবে এই অবস্থানে থাকে, এই অবস্থানে অর্থাৎ এই কোঅর্ডিনেটে থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। সেই দুইটা কাজ কি দেখো, এই যে তাহলে আমরা কি জানি এতটুকু সম্পূর্ণটাই হচ্ছে তো এখানকার আর্গুমেন্ট, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা তো আর্গুমেন্ট। এই এতটুকু জায়গাটা কিভাবে হবে, কি হবে দেখো 190 290 290 হওয়ার পরে প্লাস এই ঘরটা, যদি এটুকের মান থিটা ধরি তাহলে আমাদের আর্গুমেন্ট হওয়ার কথা ছিল পাই প্লাস থিটা, এটা হওয়ার কথা ছিল। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি গত ক্লাসে বা এখনো বললাম যে আমাদের মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝাবে, মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝাবে যে থিটার মানটা যদি -π থেকে পায়ের মাঝে থাকে তখন সেটাকে মুখ্য আর্গুমেন্ট বোঝাবে। তো এখন তুমি দেখো যদি আমি এইভাবে নিই আর্গুমেন্ট, এটাও আর্গুমেন্ট, পাই প্লাস থিটা নিই, তখন কিন্তু আর মুখ্য আর্গুমেন্ট থাকে না, তখন কিন্তু এটা হয়ে যায় কি সাধারণ আর্গুমেন্ট। দেখো এটা হচ্ছে লিমিট থাকবে এটার ভিতরে, এবং সেটার মানটা তুমি 10ও ধরো, গত ক্লাসে বোঝাইছিলাম, তাও এটা একটা কি হয় মানে এই লিমিটটার থাকে না, লিমিটে থাকে না, লিমিটটা পার হয়ে যায়। তার মানে আমি এইভাবে নিব না আর্গুমেন্টটা, না নিয়ে আমরা করব কি একই বিষয়টা যদি এমন থাকে, অর্থাৎ এটাতে এরকম এদিক থেকে নিব। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিব হচ্ছে এদিক থেকে। এদিক থেকে যদি নিয়ে থাকি তাহলে এটা তো থিটা কোণ, থিটা কোণ এটা, তার মানে এদিক থেকে যদি নিয়ে থাকি তাহলে 190, এই যে 190, তারপরে যে 290, 290 হওয়ার পরে এদিকে আমরা মাইনাস করলাম, পুরোটা 290 নিয়েছি, 290 নেওয়ার পর এদিকে মাইনাস করছি, মানে কতটুকু, এটুকু। কারণ দেখো আমরা যেমন এখান থেকে এদিকে এক্স এর মান যেমন হচ্ছে যে এই রেখাটা, এই বা জটিল সংখ্যাটা যেমন এক্স এর সাথে এভাবেও কোণ উৎপন্ন করছে, আবার এখান থেকে কিন্তু এভাবেও কোণ কিন্তু উৎপন্ন করে, এটা তো এক্স অক্ষই, তাহলে এর সঙ্গে কিন্তু এটাও কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এভাবে যেতে পারি, আবার এভাবেও যেতে পারি।
তা আমরা কি এভাবে যাব না, আমরা যাবো হচ্ছে কি এইভাবে, কারণ কি যেহেতু আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে রেখাটা বা এই মডুলাসটা কার সাথে কোণ উৎপন্ন করছে? এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে? এটা না, এটা কোণ উৎপন্ন করছে। এখন যদি আমি এইটুকু যদি বের করতে চাই, তাহলে পুরোটা থেকে যদি এইটুকু বিয়োগ করি তাহলে তো আমি এইটুকু পেয়ে যাব, তাই পাবো না? জি আমরা স্যার। যদি যদি আমরা এখান থেকে এটাও কোণ উৎপন্ন করছে এক্স এর সঙ্গে, এখান থেকে এইটুকু কোণ উৎপন্ন করছে এক্স এর সঙ্গে। তা আমি যদি এইটুকু বের করতে চাই, তাহলে পুরোটা থেকে আমি যদি এই থিটা পরিমাণ বিয়োগ করে দিই তাহলে কিন্তু এইটুকু আমরা পেয়ে যাব, এই কোণটুকু আমি পেয়ে যাব। এখন তোমরা জানো যে যদি ঘড়ি কাঁটা, ওয়ালাইকুম আসসালাম, যদি ঘড়ি কাঁটার দিকে যায় তাহলে কোনটা হয়? নেগেটিভ। আর ঘড়ি কাঁটা বিপরীত দিকে গেলে মাইনাস হবে, তাহলে দেখো যে আমরা কি নিলাম, 190 290 290 নিয়েছি না, সেক্ষেত্রে এর আর্গুমেন্ট হবে -পাই। তারপর দেখো আবার এটুকু বিয়োগ করছি মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসছি, কি পরিমাণ আসছি? থিটা পরিমাণ, সেজন্য প্লাস থিটা হবে। গত ক্লাসে কে যেন বুঝতে পারছিল না এই বিষয়টা, কি না বুঝতে হলে বলো। এটাও আর্গুমেন্ট, আবার এটাও আর্গুমেন্ট, বাট এটা মুখ্য আর্গুমেন্ট না, এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, আর এটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট। বুঝতে পারছো? স্যার মুখ্য আর্গুমেন্ট ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে? না না, মুখ্য আর্গুমেন্ট ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না। মুখ্য আর্গুমেন্টের যে লিমিট সেটা হচ্ছে -পাই থেকে শুরু করে পায়ের মাঝে, এর মাঝে থাকলে সেটাকে বলবো মুখ্য আর্গুমেন্ট। এই যে আমি লিখছি, -পাই থেকে শুরু করে পায়ের মাঝে থাকলে সেটাকে বলবো মুখ্য আর্গুমেন্ট। তো এখন তুমি খেয়াল করে দেখো, যদি যদি আমরা এইভাবে নিতাম সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হতো পাই প্লাস থিটা, মানে আর্গুমেন্টটা হতো পাই প্লাস থিটা। এখন থিটার মানটা মনে করো 10 ডিগ্রি, তাহলে পাই প্লাস 10 ডিগ্রি যদি নিই তাহলে এটা বেশি হয়ে গেল না? আমাদের লিমিট থেকে বের হয়ে গেল না? আমাদের লিমিটটা ছিল এরকম, তাহলে এই লিমিট থাকলেও থিটার মানটা বলতে পাই থেকে সমান হতে পারে বা সমান বা ছোট হতে পারে। কিন্তু যখন তুমি পাই প্লাস 10 ডিগ্রি লিখতেছো তখন কিন্তু দেখো যে এই মুখ্য আর্গুমেন্টের ভিতরে থাকতেছে না, মুখ্য আর্গুমেন্টে আর কিন্তু থাকতেছে না। বুঝতেছো? যার কারণে আমরা ওই দিক দিয়ে না নিয়ে আমরা এই সাইড থেকে নিলাম। একই তো কথা, ওখান থেকে বোঝাচ্ছে যে এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে, আবার এখান থেকেও কিন্তু এক্স এর সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে। তাই এই দিক দিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের ওই লিমিটের ভিতর থাকবে। এটা দেখো -পাই প্লাস থিটা, দেখো ওই লিমিটের ভিতর আছে, তারপর মুখ্য আর্গুমেন্ট বের করতে আমরা পারতেছি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যদি 4 নম্বর কোঅর্ডিনেটে অবস্থান করে জটিল সংখ্যাটি যদি 4 নম্বর কোঅর্ডিনেটে অবস্থান করে x x প্রাইম y y প্রাইম, মনে করো এই কোঅর্ডিনেটে অবস্থান করলো, তো এই কোঅর্ডিনেটে অবস্থান করলো মানে সংখ্যাটা মনে করো এখানে আছে, তাহলে দেখো তো এর সঙ্গে কি কোণ উৎপন্ন করছে? থিটা না? দেখো x অক্ষের সাথে এখানে কোণ উৎপন্ন করছে থিটা কোণ, ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করছে। আবার x অক্ষের সাথে কিন্তু এই কোণটাও উৎপন্ন করছে, এই যে পুরোটা এটাও কিন্তু উৎপন্ন করছে। বিষয়টাকে বুঝতেছো? এখান থেকে কিন্তু এটাও উৎপন্ন করছে। আমরা আর্গুমেন্টের সংখ্যা কি জানি? আর্গুমেন্ট মানে ওই জটিল সংখ্যার মডুলাসটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই তো আমাদের আর্গুমেন্ট। এখানে আমি বলতেছি যে এখানে এই যে সংখ্যা মডুলাসটা সেটা কিন্তু তোমার হচ্ছে এই যে এই কোণ উৎপন্ন করতেছে, আবার এখানে কোণ উৎপন্ন করতেছে। তাই আমি কোনটা নিব? এইটা নিব না এটা নিব? আমরা অবশ্যই এটা নিব। কারণটা হচ্ছে এটা অবশ্যই এটা নেওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু আমাদের এইটা নিতে গেলে আমাদের সে মুখ্য আর্গুমেন্ট থাকতেছে না, যার কারণে আমি এটা নেব। আর এটা নিয়ে মানে কি, ঘড়ি কাঁটা যেহেতু দিকে যাচ্ছি তার মানে মাইনাস থিটা, তার মানে এর হবে আর্গুমেন্ট হবে মাইনাস থিটা, যেখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। দেখো তো বুঝো নাকি? বুঝতে পারছো? স্যার দেখো, আবার একটু বলেন। হ্যাঁ আবার একটু বুঝাবো না। দেখো আমি বলতে চাচ্ছি যদি জটিল সংখ্যাটা 4 নম্বর কোঅর্ডিনেটে অবস্থান করে, মনে করো যে এই কোঅর্ডিনেটে অবস্থান করতেছে, তাহলে এর মডুলাসটা হবে এরকম, এবং মডুলাসটা হবে। এখন কথা হলো যে আমরা আর্গুমেন্টের সংজ্ঞাটা জানি
যে আর্গুমেন্ট হবে কি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাই আর্গুমেন্ট। তো এখানে কোণ উৎপন্ন করছে এই পরিমাণ, আবার এখানে কিন্তু এই পরিমাণও কোণ উৎপন্ন করছে, এই যে সব এই পরিমাণে কোণ উৎপন্ন করছে, কিন্তু আমরা এতগুলো কোণ আমরা নিব না। কেন নিব না? কারণটা যদি এত কোণ নিই তাহলে সেটা হয়ে যাবে কি সাধারণ আর্গুমেন্ট। আমি তোমাকে বারবার বলতেছি যে মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় যে আসলে সেটার মানটা এরকম হবে, এর ভিতরে থাকবে। তখন যদি আমি এতগুলো কোণ নিই তাহলে কিন্তু অনেক বড় কোণ হয়ে যাচ্ছে, 270 চেয়ে বেশি, তার মানে এই লিমিটের ভিতরে থাকতেছে না থিটার মানটা। যার কারণে আমরা করতেছি কি এই কোণটা নিতেছি না, না নিয়ে এমনও তো হচ্ছে যে এক্স অক্ষের সাথে এই কোণ উৎপন্ন করতেছে, মানে এখানেও কোণ উৎপন্ন করছে একটা, এখানেও কোণ উৎপন্ন করছে, তা আমার এটা নেওয়ার দরকার কি? আমরা নিব তখন এটা। আর এটা কিভাবে নিব? যেহেতু ঘড়ি কাঁটার দিকে আসতেছে, ঘড়ি কাঁটার দিকে আসতেছে, যার কারণে আমাদের এর আর্গুমেন্টটা হবে কি মাইনাস থিটা। বুঝতে পারছো যে প্রশ্ন করছো? জি স্যার। হ্যাঁ। এখন তো আমরা থিটাটা তো হচ্ছে মানে এই সাইড থেকেও নিতে পারতাম, মানে এই সাইড থেকে না, বড়টা থেকে না, ছোটটা থেকেই আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও তো ধরতে পারতাম। কোনটা কোনটা? ছোট থিটাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও তো ধরতে পারতাম। ঘড়ি কাঁটার বিপরীত দিকে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে কিভাবে করবা? অ্যাঙ্গেল নিয়ম হচ্ছে যে তোমার হচ্ছে যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে বলতে এইভাবে যাবা তুমি, এইভাবে এইভাবে? না স্যার, থিটাটা, ছোট থিটাটা তো আমরা উপর থেকে নিচে পর্যন্ত নিচ্ছি, এজন্য হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে মাইনাস থিটা। এটা ঘড়ির কাঁটার মাইনাস, দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহো বুঝতে এখন পারছো যদি তুমি আমরা বলতে নিচ চাচ্ছো থেকে উপরে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে যাবা না, এইভাবে এইভাবে কথা বলতেছো না তুমি? জি স্যার, জি আসলে স্যার। এভাবে কখনো কোন অ্যাঙ্গেল মাপা হয় দেখছো কখনো? এভাবে মাপা হয় না। জানি না না স্যার। না, আমি বলি শোনো, কথা শোনো, এভাবে কখনো মাপা হয় না। কারণটা হচ্ছে যে কোনটা মাপার সিস্টেম আছে, একটাকে আদর্শ রাশি ধরতে হয়, মনে করো একটা আদর্শ একটা ধরতে হয়, এর সঙ্গে তোমার কোণ মাপা হয়। যদি আমি রেখাটা যদি এমন হয় এখানে কোণ উৎপন্ন করে, রেখাটা যদি এমন হয় এই কোণ উৎপন্ন করে। দেখো একটা রাশি কিন্তু পরিবর্তনশীল, এই রাশিটা কিন্তু একবার এখানে গেছে, একবার এখানে গেছে, একবার এখানে গেছে, কিন্তু দেখো এইটা সবসময় কিন্তু স্থির। একটা স্থির রাশিকে ধরে তার সাথে কোণ পরিমাপ করতে হয়, তাহলে তো কোণ পরিমাপ করতে পারবে না তুমি। এটা স্থির। তুমি যে ছোটবেলায় তো যে এই করছো, কোণ আঁকছো, যখন কোণ আঁকার সময় কি করছো? প্রথমে একটা রাশি নিয়ে নিছো, এরকম রেখা নিয়ে জি বলছো স্যার। এখানে একটা বৃত্ত চাপা কি, তাহলে কাকে কেন্দ্র করে? একে, সবকিছু সবকিছু সবসময় একে না। আর তুমি কি এখন একে নিয়ে কাজ করছো নাকি? একে নিয়ে কাজ করছো না তো, একটা রেখাকে আদর্শ ধরে ওইটা নিয়ে তুমি কাজ করছো। এখানে একটা বৃত্তচাপ আঁকছো, বৃত্তচাপ আঁকি একে নির্দেশ করে তুমি কোণটা আঁকছো, তাহলে সবসময় এই রেখাটা স্থির থাকবে। এই রেখার সাপেক্ষেই এটাকে একক ধরতে হবে, একে এই সাপেক্ষে আমরা কোণগুলো অঙ্কন করব। আমার কথা কি বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার জি হয়েছে? স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। এখন কথা হলো যে আমরা এগুলো আর্গুমেন্ট বিষয়টা ক্লিয়ার, তাহলে আমাদেরকে যদি বলে যে মুখ্য আর্গুমেন্ট বের করতে বলে তাহলে আমরা এই আর্গুমেন্ট ব্যবহার করব, এবং এমসিকিউ যদি আসে নিচের কোনটি মুখ্য আর্গুমেন্ট তাহলে বুঝবা যে এইটা, অ্যান্সারটা এটা দিবা। এখন কথা হচ্ছে যে আমাদের যে তোমরা যেমন এটা শিখাইছিলাম নাকি না শিখাইনি মনে হয়, তোমরা যখন হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক শিখে আসছো, এক্স ওয়াই বলা হয়, আর পোলার স্থানাঙ্ক বলা হয় কি আর আর থিটা, এটা বলা হয় না? তুমি যখন হচ্ছে শিখে আসছো, সরলরেখা শিখে আসছো, সরলরেখায় ছিল যে কার্তেশীয় জি স্থানাঙ্ক স্যার। বলা হয় এক্স ওয়াই আর জি পোলার স্যার। স্থানাঙ্ক বলে আর থিটা। তো আমরা জি যেমন স্যার। বাস্তব সংখ্যায় যেমন এটাকে পোলারে রূপান্তর করছি জ্যামিতিতে, এই জটিল সংখ্যাকেও পোলারে রূপান্তর করতে পারবো। কিভাবে পারবো দেখো, মনে করো যে আমাদের এটা তো একটা মানে এখানে মনে করো যে এক্স আর ওয়াই, তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ, তার মানে দুইটা মিলে জটিল অংশ বা জটিল সংখ্যা। এখন কথা হচ্ছে যে তোমরা এটা তো জানোই, এটুক পরিমাণ বলা হয় এক্স আর এটুকের পরিমাণ বলা হয় ওয়াই, মানে ওয়াই অক্ষের পরিমাণটাকে ওয়াই বলা হয়। এখন এটা যে থিটা কোণ হয়, এখন কথা হলো যেহেতু এটা আমাদের কি 90 ডিগ্রি, তাহলে এটাকে বলবো অতিভুজ, আর এটা বলবো লম্ব, আর এটা তো ভূমি। তো এখন কথা হচ্ছে দেখো তো এটা বুঝো নাকি, আমরা যদি cos থিটা এখানে লিখি কি লেখা যায়? cos থিটা সমান লেখা যায় লম্ব বাই ভূমি বাই অতিভুজ। ভূমিটা কোনটা? এটা, আর অতিভুজটা হচ্ছে এটাকে আর দিলাম, মানে এক্স বাই আর। এটা কি বুঝতে পারছো?
cos θ equal to x by r। জি স্যার। আর তাহলে এখান থেকে যে cos θ x by r জি হয় স্যার। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, x equal to r cos θ লিখতে পারি, x equal to r cos θ। তেমনি ভাবে sin θ যদি বলি, এগুলো y equal to r হয়, সুতরাং y equal to r sin θ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা কিন্তু জানি যে জটিল সংখ্যাকে সাধারণত z দ্বারা প্রকাশ করা হয় এবং লেখা হয় এভাবে x প্লাস iy দ্বারা, x প্লাস iy দ্বারা। এখন কথা হচ্ছে দেখো, x এর মানটা কিন্তু পেয়েছি r cos θ, বসাই দিলাম r cos θ প্লাস y এর মানটা দেখো পেয়েছি r sin θ, r sin θ। এখন দেখো তাহলে আমরা যদি এখান থেকে r টা কমন নিই, তাহলে cos θ প্লাস হচ্ছে i sin θ, এটাকে বলা হয় পোলার আকৃতি। এটা ছিল কার্তেশীয় আকৃতি, আর যেটা এখন লিখলাম সেটাকে বলা হয় পোলার আকৃতি। মনে থাকবে, এটাকে বলা হয় পোলার আকৃতি। তার মানে জটিল সংখ্যার একটা পোলার আকৃতি কেমন? জটিল সংখ্যার পোলার আকৃতি r ইন্টু cos θ প্লাস i sin θ, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকৃতি। এখন কথা হচ্ছে যে এটাকে আরো মডিফাই করা যায়। বিজ্ঞানী অয়লার উনি আবিষ্কার করছেন যে r রেখে দিয়ে এই যে এইটুকের পরিমাণটাকে বলতেছে ই টু দি পাওয়ার i θ, এটা প্রমাণ আছে, ই টু দি পাওয়ার i θ, এটাকে বলা হয় অয়লার ফর্ম, মানে অয়লার আকৃতি। এটা মনে থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থী, এইটুকু বললাম পোলার আকৃতি। তারপর বিজ্ঞানী অয়লার তিনি এটা আবিষ্কার করছেন যে cos θ প্লাস i sin θ সমান হচ্ছে ই টু দি পাওয়ার i θ। তাহলে আমাদের z ইকুয়াল টু r ইন্টু ই টু দি পাওয়ার i θ, এটাই হচ্ছে অয়লার আকৃতি। তা অয়লারের সূত্রটা কোনটা যদি বলে, তাহলে আমরা বলবো যে r ইন্টু ই টু দি পাওয়ার i θ, এটা হচ্ছে অয়লারের সূত্র, যেখানে r টা হচ্ছে কি মডুলাস আর θ হচ্ছে কি আর্গুমেন্ট। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। স্যার। এখন কথা হলো যে এটা তো অয়লার আকৃতি লিখলাম, এটা পোলার আকৃতি লিখলাম। এখন আমি জাস্ট আর একটা জিনিস শেখাবো, মানে এই অধ্যায়ে লেকচার বলতে কি এখানকার বেসিক গুলো শেষ করে দেবো, বেসিক আর করবো না। তোমরা বাকি যে বেসিক গুলো থাকবে সেটা নিজেরা পড়বা, দেখলে বুঝতে পারবে। আমি আর একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে তোমরা তো ঘনমূল বিষয়টা বুঝো। যেমন তোমাকে বলি যে 27 যদি ঘনমূল বলতে বলি, তাহলে কি লিখবা? 3 লিখবা। 27 ঘনমূল 3 হয়। এখন আমরা যেটা বের করব, এককের ঘনমূল। একক মানে বুঝো, একক শব্দ অর্থ কি? একক মানে যার মান হচ্ছে 1। তো আমরা করবো কি, এখন যে 1 লিখলাম তার ঘনমূল বের করব। এটা ঘনমূল কত হয় সেটা আমরা বের করব। বিষয়টা কি বুঝতে পারতেছো? যেমন আমরা এখানে 27 ঘনমূল বের করে বলি কি 3। তো আমরা এখন একটা জিনিস লিখবো যে এই যে একক 1 তার ঘনমূলটা বের করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, ধরে নিলাম যে এর ঘনমূল সমান x পাবো, মানে এটা ক্যালকুলেশন, যেমন এখন 27 কে ঘনমূল করলে 3 পাই, তেমনই ভাবে ধরে নিলাম যে a কে ঘনমূল করে x পাবো। আমি জানি না কত পাবো, সেজন্য ধরে নিলাম x পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তো, যদি এটাকে ঘন করি তাহলে অবশ্যই এটা উঠে যাবে, এখানে থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে x কিউব, এটা হবে x কিউব। জি হ্যাঁ। স্যার। এখন যদি এটাকে তুমি সমাধান করো, x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটা লেখা যায় না x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 স্কোয়ার, এটা লেখা যায় না? মানে a কিউব মাইনাস বি কিউব এর সূত্র, a কিউব মাইনাস বি কিউব এর সূত্র লেখা যায় না এরকম? জি লেখা যায়, স্যার। লেখা যায়। এখন তোমরা জানো দুইটা সংখ্যার গুণফল, দেখো একটা রাশি একটা রাশি, দুইটা রাশির গুণফল তখনই 0 সম্ভব যদি দুইটাই 0 হয় অথবা যে কোনো একটি 0 হয়। ধরলাম হয় x minus 1 equal to 0 অথবা x square plus x plus 1 equal to 0। এখন কথা হলো যে এটা তো ক্যালকুলেশন করে x equal to 1 পাইলাম। তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, যেহেতু এখানে পাওয়ার হিসাবে 3 আছে, তাহলে বুঝতে পারবে এখান থেকে যে মূল পাবো 3টা। আমরা যখন x স্কোয়ার কে সমাধান করতাম, x স্কোয়ার মাইনাস 5x বা এটা যাই সমাধান করতাম, তখন কিন্তু মূল পাইতাম 2টা, আর এখানে মূল পাবো আমরা 3টা। কারণটা যেহেতু এখানে মূল পাওয়ার আছে কত? 3। তাই কথা হলো যে এটা সমাধান করে x equal to 1 হলো। এখন দেখো এটাকে কোনো মিডল টার্ম করা যায় না। তো যদি মিডল টার্ম করা না যায়, তাহলে তো আমাদের একটা সূত্র জানি, হায়ার ম্যাথে তোমরা শিখে আসছো। সেই সূত্রটা কি? x equal to মাইনাস বি। আমি সূত্রটাকে লিখে দিলাম, মাইনাস বি প্লাস মাইনাস, তোমাদের মনে না থাকতে পারে, বি স্কোয়ার মাইনাস 4ac
বাই হচ্ছে কি 2a। এটা আমরা হায়ার ম্যাথে শিখে আসছি, কোন একটা সংখ্যাকে যদি মিল টার্ম করা না যায় সেক্ষেত্রে আমরা হায়ার ম্যাথের এই অনুসরণ করে সমাধান করতে পারি। তো দেখো মাইনাস বি মানে কি, -1 প্লাস মাইনাস 1 স্কয়ার মাইনাস 4 ও 1 1, ওকে, বাই হচ্ছে 2 × 1। ক্যালকুলেশন করলে -1 প্লাস মাইনাস, দেখো এখানে হচ্ছে কি মাইনাস √3 হয়, মানে -√3 না, √3 হয়, √-3/2 এরকম হয় না? দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ এমন হয়। এখন তাহলে দেখো এখানে কিন্তু দুইটা মূল আছে, এখানে একটা মূল পেয়ে গেছি আমরা, আর এখানে কিন্তু দুইটা মূল আছে। কি কি মূল আছে? একটা মাইনাস একটা প্লাস। তাহলে আমি যদি একটু সেপারেট করে লিখি, -1 প্লাস এটা বাই 2, আর একটা আছে -1 মাইনাস বাই 2। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝো নাকি? জাস্ট সেপারেট করে লিখছি। তাহলে আমরা যে বলছিলাম এখানে সমাধান করে তিনটা মূল পাবো, সেই তিনটা মূল কিন্তু পেয়ে গেছি। এই যে একটা মূল, 2 আর একটা 3, তিনটা মূল পাইলাম। এখন মজার বিষয় যে এখানে যে এই যে মূলটা পাইলাম সেই মূলটাকে ধরা হয় ওমেগা। তাহলে কি বলবো? এটাকে ওমেগা বলবো, এটাকে বলবো ওমেগা। এখন এটা যে ওমেগা হয়ে থাকে মানে এইটার সমান, ওই যে ওমেগা সমান আমরা লিখতে পারবো তাহলে কি -1, একটা প্রতীক দিয়ে চিহ্নিত করা হয় যার নামটা দেওয়া হলো ওমেগা। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার করলাম, মানে এই যে ওমেগাটা ছিল তাকে আমি স্কোয়ার করবো। স্কোয়ার করলে তাহলে এই পাশে যেটা ছিল তাকেও স্কোয়ার করা লাগবে, আর আমাদের তো ব্যালেন্স করার জন্য অবশ্যই তাকে উভয় পক্ষকে স্কোয়ার করা লাগবে। তো এখন নিচের সূত্রটা কি পড়ে? নিচের সূত্র পড়ে 4, আর উপরে দেখো a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র পড়ে। তাহলে এখানে যে 1, তারপর এখানে হচ্ছে কি -2, দেখো তো বুঝতে পারতেছো নাকি? এটা হচ্ছে কি মাইনাস, একবার করলে -3 হয়, একবার করলে -3 হয়। এটা কি বুঝতে পারতেছো যেটা করলাম? a + b হোল স্কয়ার সূত্র করছি, a + b হোল স্কয়ার a স্কয়ার - 2ab + a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো আমি একবারে সব করে দিছি। এখানে আছে যে মাইনাস ছিল, রুট ছিল, ক্যালকুলেশন করলে -3 হয়ে যায়। তো এখন দেখো তো ক্যালকুলেশন করলে কি হয়, এখানে -3, এখানে +1। স্যার, বলো। a + b এর সূত্রে তো a² + 2ab না, আপনি হ্যাঁ, -2 দিছেন আর কেন? না, বিষয়টা আমি একবারে করে ফেলছি। বিষয়টা শোনো, আমি প্লাসই দিয়েছিলাম, এর আগে মাইনাস আছে না, এই -1 এর আগে দেন 2ab করবা, ও 2a আচ্ছা এর আচ্ছা, জি এর জি মানটা তো -1, আমি তো একবারে জি করছি স্যার, এখানে। বুঝেছি। তাহলে এখন দেখো যে এখানে -3, এখানে হচ্ছে +1, তো ক্যালকুলেশন করলে এটা -1 -2 হয়, তারপর এখানে -2 এটা হয়। দেখো তো বুঝো নাকি? এখন যেহেতু এই যে 3 থেকে যদি 1 বিয়োগ করো তো -2 হবে না, -3 থেকে +1 -2, আর এটা -2, এটা হলে ক্যালকুলেশন, এটা তো তোমরা পারবা, এখন ইন্টারমিডিয়েট পড়ো, এগুলো তো বুঝতে পারবা। তাই এখন কথা হলো যদি -2 আমি কমন নিই, যদি আমরা -2 মানে 2 কমন নিই, 2 কমন নিলে কি হয় দেখো তো, এখানে -1 আর এখানে মাইনাস, এটা হয় না, এটা হয় না, জি দেখো তো। স্যার। তাহলে এখন 2 দিয়ে কাটাকাটি করলে তাহলে আমাদের -1, দেখো তো বোঝো নাকি? এটা হয় না, দেখো তো এইটা কি তাহলে এটার মতো না? দেখতেছো? জি এই মূলটাকে আমি ওমেগা ধরছিলাম, ধরলাম যে এই মূলটা ওমেগা। এখন দেখতেছি সেই ওমেগা স্কোয়ার করছি, স্কোয়ারের পর ক্যালকুলেশন করে দেখতেছি যে এইটা আবার এটার মতো। তাহলে আমি বলতে পারি না এটা ওমেগা স্কোয়ার? কথা বলো। জি স্যার। হ্যাঁ, মানে আমি জি, স্যার। একটাকে ওমেগা ধরছিলাম, এই যে মূলটা ছিল এই মূলটাকে ধরছিলাম আমি ওমেগা, ওমেগা ধরছিলাম। ওমেগা ধরার পর এটাকে আমি স্কোয়ার করছিলাম, স্কোয়ার করে দেখতেছি যে ক্যালকুলেশন করে যে মানটা পাইলাম সেই মানটা হচ্ছে এই মানের সমান। তাহলে আমি বলতে পারি না এটা সমান ওমেগা স্কোয়ার, এটা সমান ওমেগা স্কোয়ার। তাহলে স্যার। আমরা লাস্ট আমি জি একটা কথা স্যার। বলতে পারি, হ্যাঁ লাস্ট আমরা একটা কথা বলতে পারি, তাহলে এককে ঘনমূল কয়টা? 3টা। এককে ঘনমূল 3টা, সেটা কি কি? একটা হচ্ছে ওমেগা, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। কথা কি বুঝেছো কিনা বুঝোনি? বুঝছো এটা? স্যার, স্যার ওমেগা জিনিসটা কি, মানে এটা জি কেমন? স্যার বুঝেছি। মানে মানে এটা প্রতীক, মানে করে একটা প্রতীক এটা, মানে এটুকুর মান সমান ধরলাম ওমেগা। তুমি যেহেতু এটা অবশ্য এখন চেঞ্জ করা যাবে না, যেহেতু বিজ্ঞানীরা সবাই একমত হয়ে ওমেগা ধরছে,
সেক্ষেত্রে তো তারা চেঞ্জ করতে পারবে না। তুমি যদি মনে করতো আমি এটাকে পি ধরবো, এটাকে আমরা পি ধরবো, তাও কোনো সমস্যা নাই। তাহলে পি ধরলে তাহলে পি স্কোয়ার সমান এটা পাইতাম। কথা ক্লিয়ার? ওমেগা একটা জি স্যার। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এটা আমি ধরতে হবে ওমেগা এখানে। তো যেহেতু একটা রুলস ওমেগার আছে, কোনো নির্দিষ্ট মান নেই। না ওমেগার নির্দিষ্ট কোনো মান নেই। ওমেগার সমান ধরলাম যে এটা ধরলাম, তার মানে ওমেগার মান এখন এটা হয়ে গেল। মানে এক্স এর তো নির্দিষ্ট কোনো মান নেই, জানো? জি স্যার। চলো এখন যদি এক্স সমান যদি 2 ধরি, তাহলে এক্স এর মান 2 হয়ে গেল, তখন তার নির্দিষ্ট মান হয়ে গেল, তার মানটা 2। এখন তুমি যদি এখানে এক্স ধরতা, এখানে এক্স ধরতা, তখন এক্স এর মান এটা হতো। কিন্তু কথা হলো যে ওমেগা কেন ধরছে? ওমেগা ধরছে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের একটা আছে, সিস্টেম আছে। আমি ধরলাম মনে করো এক্স, আর একজন ধরলো ওয়াই, এইভাবে একটা সিস্টেম তাহলে কেমন হলো? এক বই ধরলো এক্স আর এক বই ধরলো ওয়াই, এরকম ধরলে তো হবে না। সেজন্য একটা নিয়ম করে যে সবাই ধরছে যে এটার নাম হচ্ছে কি ওমেগা, আর সবাইকে এটা ধরতে হবে ওমেগা। তারা এটার নামটা দিলাম কি, তাহলে কি ওমেগা। তাহলে এটা ওমেগা দিয়ে ক্যালকুলেশন করে দেখছি এটা হয়ে যায় কি ওমেগা স্কোয়ার। তাহলে আমরা সর্বসাকুল্যে সর্বশেষ পর্যন্ত বলতে পারি যে এককের ঘনমূল আছে 3টা, একটা আছে 1, একটা ওমেগা, আর একটা আছে ওমেগা স্কোয়ার। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, এখন কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কথা আছে এখন। স্যার আমরা দেখো, যদি হ্যাঁ ওমেগা না লিখে হ্যাঁ, যে এই দুইটা মানই লিখে দিতাম তাহলে কি হতো? কোনো সমস্যা নাই, তুমি এটা রেখে দিতা। কিন্তু এটার কাজ আছে তো, মানে 1 ওমেগা ওমেগা স্কোয়ারের কাজ আছে, সেটা আমি একটু দেখাবো। এটা ও যেমন একটু কাজ আছে, এই আচ্ছা। জন্য আমরা ধরছি, এত বড় সংখ্যা না লিখে ওমেগা লিখছি, কিন্তু ওমেগা হুম, লেখারও কারণ আছে, তোমাকে সেটা আমি একটু দেখাবো। তাহলে আমরা এখান থেকে যদি তোমাদেরকে ওকে স্যার। প্রশ্ন করে যে এককে ঘনমূল কয়টি, 3টি, সে কি কি তোমরা তো বলতে পারবা যে 1 এটা এবং এটা। তাছাড়া বলতে পারবা কি একটা 1, একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা সমান এটা। মনে থাকবে? হুম। এখন কথা হলো, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস শিখে আসলাম না, যে সমাধান করছিলাম তো এই রেশিওটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে সমাধান করলাম না? সমাধান করে আমরা দুইটা রুট পাইছিলাম, সেই রুটের নাম দিলাম, একটা হচ্ছে ওমেগা আর একটা কি ওমেগা স্কোয়ার। কথা ক্লিয়ার? আমরা একটা ইকুয়েশন সমাধান করলাম, সে সমাধান করে একটা রুট পেলাম ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তো তোমরা জানো যে রুট গুলো পাওয়া যায় সেই রুটটা অবশ্যই সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। আমি যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 লিখি, তো এখান থেকে যে মূল দুটা পাবো, ধরে নিলাম যে 2 আর 3, যদিও 2 3ই হবে, অথবা হ্যাঁ 2 3ই হবে, তাহলে আমরা বলতে পারবো যে এই 2 3 এই ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই হবে, অর্থাৎ 2 এবং 3 বসালে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তো যেহেতু আমরা এখানে তেমন ভাবে ওমেগা আর ওমেগা স্কয়ার যেহেতু দুইটা মূল পাইছি আমরা, তো অবশ্যই এই দুইটা মূল দ্বারা এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। কথা কি বুঝেছো? জি এই ইকুয়েশন স্যার। স্যাটিসফাই হবে, কারণ আমি যেখানে যেখানে x আছে সেখানে 2 এর মান বসায় স্যাটিসফাই করি, আবার 3 এর মান বসায় স্যাটিসফাই করি, এরকম করি না? এরকম করি। যেহেতু এখানে দুইটা মূল আমরা পেয়েছি, সেই দুইটা মূল দ্বারা অবশ্যই এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। এখন তুমি যদি এখানে ওমেগা বসাও এখানে মান, তাহলে কি হয় দেখো তো, একটা রুট যদি ওমেগা বসাও, তাহলে এখানে ওমেগা স্কয়ার হয়, এখানে ওমেগা হয়, এখানে হচ্ছে 1 হয়, ইকুয়াল টু 0। তার আমরা বলতে পারি এখান থেকে একটা বিষয় 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। বুঝতেছো এই রুলসটা বা এই রিলেশনটা? 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হবে। স্যার ফার্স্ট লাইনটা বলো। আর জি সেকেন্ড লাইনটা স্যার। তো একই, তাই না? তো হ্যাঁ আমরা হ্যাঁ, ওয়ানটা কেন সামনে লিখলাম? এটা কি মানে ওয়ানের মানটা কি ওই ওমেগার থেকে বড়? না না না, এটা বড় টড়ো না, এটা হচ্ছে কি বড় টড়ো মানে কি, যে বিয়োগ থাকলে সেটা এটা চিন্তা করতাম। এ কি বিয়োগ আছে? যোগের সাথে আবার ছোট বড় কোনো সম্পর্ক আছে? তুমি যদি 3-এর সাথে 5 যোগ করো বা 5-এর সাথে 3 বিয়োগ করো, এটা তো একই কথা, এটা তো কোনো সমস্যা নাই। আমি না একটু মানে সাজালাম। স্যার একটু সাজিয়ে লেখার জন্য হ্যাঁ, হয়তো। হ্যাঁ। আমি একটু সাজিয়ে লিখলাম, মানে কেমন হয় না, একটা ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0, এই লেখাটাকে যদি আমি এভাবে লিখি 1 প্লাস ওমেগা স্কয়ার, তাই এই লেখাটা অনেক সুন্দর দেখাচ্ছে না কিছু? জি স্যার। অবশ্যই সুন্দর দেখা যাচ্ছে, পড়তে সুন্দর আছে, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, পড়তে সুন্দর লাগতেছে, এই জন্য সাজালাম। তাছাড়া তো যোগ, এটা তো যোগের বিষয়, যদি বিয়োগের বিষয় তখন একটা ব্যাপার থাকতো, যে আমি বিয়োগ করতেছি মাইনাস থেকে না ছোট থেকে না বড় থেকে, সে একটা ব্যাপার থাকে, সবই তো যদি যোগ, সেক্ষেত্রে তো এটা কোনো সমস্যা না। তো এই বিধিটা জানো, এই বিধিটা কি বিধি?
3 প্লাস বি 5 ইকুয়াল টু 5 প্লাস 3 একই জিনিস হয়, এটা মানটা কি? এটা কি বিধি? 3 প্লাস 5 ইকুয়াল টু 5 প্লাস 3, এই বিধিটা কি বিধি বলতে পারবা? বিনিময় বিধি। যোগের হ্যাঁ, বিধি। এটা হচ্ছে একটা বিনিময় বিধি। হ্যাঁ, তা সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে কোনো আমাদের প্রবলেম নাই, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তো ক্লিয়ার? আরেকটা জিনিস শিখাবো এখানে, তাহলে আমরা এখন শিখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 হয়। যদি সময় পাবো নাকি জানি না, ওমেগা কিউব সমান যে 1 হয় সেটা আমরা এখন দেখাবো। ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, সেটা আমরা এখন দেখাবো। দেখো ওমেগা কিউবটাকে আমি যদি এভাবে লিখি, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার লেখা যাবে না? ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব। এখন কথা হলো যে এই ওমেগার মানটা কি পাইলাম? পাইছিলাম -1 প্লাস এটা বাই 2, এটা পাইছিলাম ওমেগার মান। আর ওমেগা স্কোয়ার মান পাইছিলাম -1 মাইনাস এটা, ঠিক আছে না? এখন কথা হলো দেখো, এটা যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না? আবার বলি, দেখো এখানে হচ্ছে যে যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এটা যদি এ ধরি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি না? দেখো তো বুঝো নাকি? লিখতে পারি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, এই যে -1 হোল স্কোয়ার তার মানে কি 1 হবে, তারপরে এখানকার মাইনাস এই যে রুট, মানে এই যে রুট এবং স্কোয়ারটা কেটে যে থাকবে কত? -3 বাই হচ্ছে কি 2। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে, সরি একটু ভুল গেছে, আমাদের নিচেরটা তো 4 হবে। 4 হবে জি স্যার। হ্যাঁ, নিচেরটা তো 4 হবে, সরি, হ্যাঁ এটা তো 4 হবে, কারণ কি আমাদের কোন অবস্থায় আছে? উপরেরটাতে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, কিন্তু নিচেরটা তো 2 দুগুণে 4 হবে। এখন কথা হলো দেখো যে এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 1 প্লাস 3/4 মানে 4/4, ক্যালকুলেশন করলে 1 হয়। তাহলে আমরা এখান থেকে একটু বলতে পারি তাহলে কি, যে ওমেগা কিউব সমান হচ্ছে 1, বলতে পারি না? ওমেগা কিউব সমান হচ্ছে কি 1, মনে থাকবে? জি স্যার। তাহলে দেখো এটা কি সুন্দর একটা বিষয়, যে গত ক্লাসে আমি শিখাইছিলাম যে i টু দি পাওয়ার যদি এখানে 5 হয় তার মান কত হবে। তোমাকে একে 4 দিয়ে ভাগ করতে বলছিলাম, ভাগ করে যদি ভাগশেষে 1 থাকে তখন সেটাকে বলছিলাম i হবে, যদি 2 থাকে সেটাকে বলছিলাম -1 হবে, 3 থাকে তাকে বলছিলাম কত? -i হবে, এটা বলছিলাম না? আবার যদি কোনো ভাগশেষ না থাকে তখন তার মান হবে 1। জি স্যার। তেমনি ভাবে এখানে খেয়াল করো, তেমনি ভাবে যে এর পাওয়ারটা ওমেগা কিউব সমান 1 বললাম, এখন যদি তুমি একে বর্গ ভাগ করো, তার মানটা যদি তুমি 1 পাও, তার ক্যালকুলেশন করেও অ্যান্সার পাবা 1। যদি মনে করো যে ওমেগা টু দি পাওয়ার 5 আছে তখন কি হবে বলতে পারবা? 4 দিয়ে ভাগ দিব। না না, এখানে 3 দিয়ে ভাগ দিবা, 4 দিয়ে ভাগ দিবা কেন? তখন স্যার তখন দিছিলাম 4 দিয়ে ভাগ, 3 এখন দিয়ে দিব কেন 3 ভাগ দিয়ে, দিব? কারণ এটা কেন? হচ্ছে তার একক। এই যে 3টা তো হচ্ছে একক, দেখো একক বলতে বোঝায় যে যেটা আমার আদর্শ বিষয় একটা, যেমন ওমেগা কিউব সমান 1 হয়, যেমন ওখানে আমরা শিখেছিলাম যে i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1 পাই, যার কারণে আমরা 4 দিয়ে সবচেয়ে ভাগ করছিলাম। তো জি স্যার, আমাদের বুঝতে যেহেতু পেরেছি। এককটা যেহেতু আমাদের 3 এখানে, তো সবগুলোকে আমি 3 দিয়ে ভাগ করব, যে ভাগশেষ যদি 2 থাকে তাহলে আমাদের ওমেগা স্কয়ার। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো বিষয়টা? ওমেগা স্কয়ার, কারণ ওমেগা আবার সো আরেকভাবে ওমেগার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিব, আর আয়ের ক্ষেত্রে হচ্ছে 4 দিয়ে ভাগ দিব, কাক কারণ দিয়ে ভাগ দেবো। আরেকভাবে চিন্তা করতে পারো, এখানে ওমেগা এটা 3 ইনটু এটা করতে পারো না, ওমেগা টু দি পাওয়ার 5 টাকে, এখন যদি এইটুকের মান 1 হয় আর এটা ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ার। অনেকভাবে চিন্তা করা যায় সব। তো আজকে আমাদের লেকচার এখানকার জি যে স্যার। বেসিক শেখানো শেষ, আগামী দিন থেকে আমি অঙ্ক ধরবো। তোমরা আরো কিছু যদি প্রবলেম থাকে আমাকে বলো, আর নিজেরাই পড়ো। আর আমি এমন কিছু নাই যে সমস্যা হবে, তোমরা ওখান থেকে পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে?